নমস্কার বন্ধুরা, ফিয়ারফুল স্টেশনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। তো যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। চলুন শুরু করে যাক আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্প সুশীল জানার লেখা নন্দনকাননে একটি রাত। মানি অর্ডারের ফেরত রসিদ এসে গেল, সঙ্গে একখানি চিঠিও। মহাশয়, অ্যাডভান্স ভাড়া 1 মাহিনার পাওয়া গেল। আপনি নির্ভাবনায় আপনার উল্লেখিত তারিখে রওনা হইয়া যাইতে পারেন। আপনার ঘর প্রস্তুত থাকিবে। তদুপরি একটি খাটিয়া, একটি চেয়ার ও একটি টেবিল পাইবেন। স্টেশনে নামিয়া কুলি অথবা গরুর গাড়ি যাই বন্দোবস্ত করুন, নন্দনকানন বাংলো বলিলেই আপনাকে তাহারা পৌঁছাইয়া দিবে। ভাবনার কোনো কারণ নাই জানিবেন। মহাশয়ের দীর্ঘজীবন কামনা করি। ইতি শুভার্থী ভবনাথ নন্দী। দীর্ঘদিন অম্বলের বেময় ভুগছিলাম। ওষুধ বিশুধে কিছু হচ্ছিল না, তাই শেষ বিধান হওয়া বদল। বন্ধুদের মধ্যে রমেন মল্লিক বাতলে দিলে, শিমুলতলা যাও, এমন বেশি দূরও নয়, মাসখানে গিয়ে থাকো। ভূতনাথ বাংলোর কুয়োর জল খেয়েও, পারলে এ বেলা 1 কলসি, ও বেলা 1 কলসি। ঘাবড়ে গিয়ে বললাম, বলো কি, এত জল? জলের জন্যই তো যাচ্ছ এত টাকা পয়সা খরচ করে, খাবে না কেন? যুক্তি অকাট্য। চুপ করে গেলাম। বন্ধু আরো বললে, আমার ছোট মামার বড় পিসে মশাই সেবার গোষ্ঠী শুদ্ধ গিয়ে ওই কুয়োর জল একেবারে তলায় ঠেকিয়ে দিয়ে এসেছিলেন। ওই কুয়োর জলের বড় নাম ডাকে। ওটা হলো গিয়ে একেবারে লর্ডসদের মধ্যমণি। তোমার নন্দনকানন বাংলো রেল লাইনের কোন দিকে জানি নে, তবে বললাম, শুনেছি রেল লাইনের পূর্ব দিকে। তবে তো লর্ডসেই যাচ্ছ। বাংলোর নামের বাহার দেখে তাই মনে হচ্ছিল বটে। রেল লাইনের পূর্ব দিকে উঁচু টিলা, ওই টিলা জুড়ে বাংলাদেশের সব তাবর তাবর ব্যক্তিদের প্রাসাদের মতো কোঠা। শের আরেন সুরেন বাড়ুজ্জে, নলহাটির জমিদার, আর কত বলবো। রেল লাইনের পশ্চিমে হলো কমন্সদের পাড়া। নাওয়াল স্বেচ্ছাতে জমি, কোঠাও আছে, বস্তিও আছে, নোংরাও আছে, ছিচকে চোরও আছে। লোকজনের বসতিও অনেক। লর্ডসে সেটা নেই অবশ্যই। মানে লোকজন নেই? এই লর্ডস নাম আর হলো কেন? আর তো সব গত হয়েছে। তারা তো সব গত হয়েছে। পড়ে আছে বিশাল বিশাল এলাকা জুড়ে বিরাট বিরাট সব প্রাসাদ। সবাই যেন যে যার এলাকার মাঝখানে দাঁড়িয়ে দুদিকে দুহাত ছাড়িয়ে বলছে, তফাৎ যাও, চলে যা, দিব্যি কেটে যাবে। ট্রেন পৌঁছবার কথা বিকেল 5টা নাগাদ। পৌঁছলাম 6টায়। তখন সন্ধ্যের সবে ঘোর লেগেছে। আকাশেও মেঘ জমেছে যেন। কে জানে বৃষ্টি নামবে কিনা। মনের তাগিদ চটপট এখন ডেরা ধরতে পারলে বাঁচি। প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকিয়ে দেখলাম সুটকেস বেডিং নিয়ে আরো 2-4টি পরিবার ট্রেন থেকে নেমেছে। যাক, একেবারে একা নই। পুলি ডাকলাম, কিন্তু সাড়া পেলাম না। সবাই ছুটেছে সেই সংখ্যাবহুল পরিবারগুলোর দিকে যাদের বেডিং সুটকেস সামান অনেক বেশি। আমার মাঝারি একটি সুটকেস এবং শীর্ণ একটি বেডিং কেউ যেন গ্রাহ্য করলে না। দেখতে দেখতে আমার চোখের সামনে দিয়ে সদল বলে সব
এন্ডি গেন্ডি বাক্স বিছানা নিয়ে চলে গেল। ওই রেল লাইনের পশ্চিমের গেট দিয়ে। বুঝলাম সব কমন পল্লীর চেঞ্জার বাবু। মনকে সান্ত্বনা দিলুম, আমি লর্ডসের চেঞ্জার। তো সঙ্গে সঙ্গে মনটা দমেও গেল। প্ল্যাটফর্মে চোখ চালিয়ে দেখলুম সদ্য ট্রেন থেকে নামা মানুষ বলতে আমি ছাড়া আর কেউ নেই। এমন সময় পেছন থেকে কে একজন অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বললে, মশাইয়ের বুঝি আমার ওই মতন দশা? পেছন ফিরে তাকিয়ে দেখি আমার চেয়েও শীর্ণাঙ্গ একটি ভদ্রলোক ক্ষীণ কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে ঝনঝন করে বেজে উঠলেন, দেখলেন কুলি বেটাদের আক্কেল, সব কটা ছুটলো ওই দিকে। আর তো কুলি দেখিনি। এখানে কুলি বড় কম বোধ হয়। তা কম, এখানে আর আসে কজন মশাই? আর থাকলেও ওই ডাকাত বেটারা কি ভিড়তে দেবে? মারধর করে একেবারে শেষ করে দেবে। এ তো ভারী মুশকিলে পড়া গেল। আকাশের দিকে তাকিয়ে বললাম, বৃষ্টিও নামবে মনে হচ্ছে। ভদ্রলোক বললেন, চলুন মুসাফির খানায় গিয়ে বসি। মালপত্র আমাদের সামান্যই। টানা হেঁচড়া করে মুসাফির খানায় গেলাম। দেখতে দেখতে ঝেঁপে বৃষ্টি নামল। শশীবাবু গজগজ করতে করতে বললেন, এ বৃষ্টি থামতে থামতে সন্ধে পার হয়ে যাবে, তার উপর এই অন্ধকার। দেখুন দেখি গেরো, এখানে আবার হায়না ও উকি ঝুঁকি মারে কিনা। বলেন কি, হায়না আছে নাকি? ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলুম। ভদ্রলোক এবার ঝনঝন করে উঠলেন, আছে না? এখানকার লোকজনের মুখে শুনেছি বাঘও আছে। এক বড় বাড়ি থেকে কোন শিকারী একবার একটা বাঘও মেরেছিল। বলেন কি? শুনেছি মশাই, তবে হায়না নিজের চোখেই দেখেছি। ওই পশ্চিমে ছান্ডি পাহাড়ের দিকে হরদম গরু বাছুর মারে। তা ওরা কি আর এদিকে আসে না? চারদিকে টিলা জঙ্গল, পোড়ো বাড়ি। বলুন। ভয়ে ভয়ে ঘাড় নাড়লুম। শশীবাবু রুখে উঠে বললেন, চারদিকে তো দেখছেন বন বাদার। দুটো হায়না যদি আপনার উপর ঝাঁপিয়ে পড়ে, রুখতে পারবেন আপনি? আপনার শরীরে কখানা হাড্ডি আর চিমসে খানিকটা চামড়া ছাড়া আর কি আছে মশাই? শশীবাবুরও তাই। আমি ঘাবড়ে গিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলুম। শশীবাবু বললেন, এদিক ওদিক পাহাড়ি জাতের গোখরও আছে মশাই। একটা ছোবল কি ব্যাস, দেহ সারাতে এসে একেবারে দেহ রক্ষায় করে যেতে হবে এখানে। হায়, এ কোথায় এলাম? ভাবছিলাম পরের ট্রেনে আবার কলকাতা ফিরব নাকি। অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। শশীবাবু বললেন, ওই কুলি বেটারাই এই বিপদ বাধালে। আমি শুকনো গলায় ঢোক গিলে বললাম, এখানকার এত বিপদ আপদের কথা আপনি তো আগে জানতেন, তবে এলাম কেন? আমার কথা লুফে নিয়ে শশীবাবু বলে উঠলেন, জল মশাই, জল। জলের জন্যই ছুটে আসি ফি বছর। আমার হলো কি আবার ডবল এফেক্ট, বুঝলেন না? দুনো ফল দেখবেন। বলে পাঞ্জাবির বুকের বোতাম টেনে খুলে ফেললেন। দেখলাম হাড় ঝিরঝিরে বুকের উপরে গলার কাছে বাঁধা অনেকগুলি মাদুলি ঝুলছে। কোনোটি তামার, কোনোটি রূপোর। শশীবাবু রূপোর সবচেয়ে বড় মাদুলিটি তুলে দেখালেন। মস্ত এক সন্ন্যাসীর দেওয়া মশাই। বাবা কেবলেশ্বরের নাম করে ধুয়ে জল খেতে হয়, একেবারে অভ্যর্থ। ও কেরেস্তানি কাণ্ড। ফল হবে কেন? এখানকার জলে কিন্তু খুব ফল দেয়। যা খান সাপ। তাই আসি। ক্ষীণ কণ্ঠে বললাম,
যা সব আপদের কথা বলছেন, তাতে ওই জল খাওয়ার কপাল কতদিন জুটবে কে জানে। আপনি গেলেন? শীর্ণকায় শশীবাবু ততোধিক শীর্ণকায় ডান হাতখানা আস্ফালন করে বললেন, রাত বিরাতে শেপ থেকে বেরোবেন না মশাই, ব্যাস। ওই যে আসছে, ব্যাককালে বেটারা আসছে। সচকিতে দেখলুম কুলির দল হল্লা করতে করতে ছিপছিপে বৃষ্টির মধ্যে প্ল্যাটফর্মে মিনমিনে আলোয় ছুটে আসছে। বৃষ্টির তেজটা বেশ কমে গেছে। কুলিরা কিন্তু মুসাফিরখানার দিকে কেউ আর এলো না, চলে গেল স্টেশনের বাইরের চাখানার দিকে। দেখলেন দেখলেন বেটাদের আক্কেলটা? শশীবাবু আবার খেকিয়ে উঠলেন। এখানে যে দুটো লোক হা করে বসে আছে, আর গেরাজ্জি করলে? ঠান্ডা গলায় বললুম, চা খেতে গেল বোধহয়, বৃষ্টিতে ভিজে টিজে গেছে তো তাই। ধ্যাৎ মশাই, আপনি কচু বোঝে, বুঝলেন? বেটারা দাম বাড়াবে। তা হতে পারে, বৃষ্টির দিন তো। শশীবাবু দাঁত বের করে আমাকেই ভেঙালেন। বৃষ্টির দিন তো এর পাবেন তখন, যখন 1 টাকার জায়গায় 10 টাকা কম লাভে, বুঝলেন? শশীবাবু মেজাজটা রুক্ষ, কথা না বাড়িয়ে চুপ করে রইলুম। চেয়ে চেয়ে বৃষ্টি দেখছি, মনে হচ্ছিল বৃষ্টি থেমে আসছে। শশীবাবু কথা বললেন আবার, ওলি ছাতা আছে? সবিনয়ে বললুম, ছাতা তো আনিনি। শশীবাবু আবার খেকিয়ে উঠলেন। তা আনবেন কেন? একালের ছেলে ছোকরাদের আবার ছাতা ঝুলিয়ে ফ্যাশন হয় না। ভিজে মরুন এখন। এখানকার নিউমোনিয়া একবার ধরলে আর ফিরতে হবে না। এমন ঢের ঢের ভূত হয়ে এখানে ঘুর ঘুর করছে। রাগের মাথায় আমার মুখ ফসকে প্রায় বেরিয়ে এসেছিল। তা আপনিও তো আনেননি মশাই। চেপে গেলাম। শশীবাবু গুম হয়ে বসে রইলেন কিছুক্ষণ, তারপর গা ঝাড়া দিয়ে উঠলেন। যাই, ভিজে ভিজেই যাই, বেটাদের পায়ে তেল দিখানি, তেলের যুগ তো, বলে মাথায় রুমাল বাঁধলেন। যাওয়ার আগে নিজের জিনিসপত্র খুঁটিয়ে একবার দেখে এবং টিনের সুটকেসের ছোট তালাটা বেশ খানিক টানাটানি করে আমার দিকে এমন এক সন্দেহ ভরা দৃষ্টিতে একবার তাকিয়ে ওয়েটিং রুম থেকে বেরিয়ে গেলেন, যাতে আমার সর্বাঙ্গ জ্বলে গেল। আমাকে সন্দেহ? রাগ করে আমিও মাথায় রুমাল বাঁধলুম এবং নিজের ছোট বেডিংটি বগল দাবা করে এক হাতে সুটকেসটি নিয়ে ওর পেছন পেছন চললুম। থাক পড়ে ওর জিনিসপত্র। শশীবাবু পেছন ফিরে একেবারে দেখেই হাঁ হাঁ করে ছুটে এলেন। আচ্ছা লোক তো মশাই আপনি, আমার জিনিসপত্র সব ফেলে চলে এসেছেন কি রকম? আচ্ছা স্বার্থপর তো আপনি, আপনাকে বিশ্বাস করে মালপত্র সব ছেড়ে এলুম আর। বাধা দিয়ে বললুম, আপনার জিনিসপত্র আপনি দেখুন মশাই, আমি গিয়ে আপনার জন্য কুলি পাঠিয়ে দিচ্ছি। ওর কলি, ওর কলি। আরো সব নানান অকথা কুকথা বলতে বলতে শশীবাবু ছুটলেন ওয়েটিং রুমের দিকে। সোজা কুলিদের কাছে গিয়ে হাজির হলুম আমি। তারা তখন চা খেতে খেতে গা গরম করছে। বললুম, নন্দনকানন কোন জায়গা? সবকটি কুলি আমার দিকে চোখ তুলে তাকিয়ে চুপ করে গেল। ওদের নিজেদের মধ্যে নীরবে চোখে চোখে চেয়ে কি যেন কথা হয়ে গেল। এইটুকু শুধু দেখলুম। আমার কথার উত্তর কেউ দিলে না। শশীবাবুর কথা মনে পড়ল, মৌকা বুঝিয়ে মোটা দাও কবলাবে, কিন্তু কথাই যে বলে না কেউ। আমি ফের বললুম, কেয়া? কুলিরা তখন ও একে বলতে লাগলো, तुम जाओ ना, तुम जाओ ना, ए लक्ष्मणिया तू जा। এ তো ভারী মুশকিল। এমন সময় দেখি শশীবাবু আসছেন প্রায় গন্ধমাদন নিয়ে। শীর্ণকায় মানুষ, বোঝায় বেঁকে গেছেন। টিনের সুটকেসটি মাথায়, কাঁধে মস্ত পোটলা, হাতে টুকরো টাকরা ব্যাগ ও লণ্ঠন।
চায়ের দোকানের সামনে কয়েকখানা ইট পাতা, বৃষ্টিতে আর কুলিদের পায়ের কাদায় হড়হড়ে হয়ে গেছে। শশীবাবু সেখানেই হঠাৎ পা পিছলে একেবারে ভূমি সজ্জায় ভাঙা কাসরের মতো আওয়াজ উঠল। উড়ি গেছি রে, গেছি রে। কুলিরা ছুটে এলো। আমি প্রায় পাশেই দাঁড়িয়েছিলুম, চট করে ধরে দাঁড় করিয়ে দিলুম। লেগেছে কিনা জিজ্ঞেস করতে না করতে শশীবাবু প্রায় আক্রমণোদ্যত হুলো বেড়ালের মতো শিরদাঁড়া বেঁকিয়ে গালাগাল দিয়ে উঠলেন। আপনি, তুমি, তুমি একটি আস্ত ছোট লোক, আবার নেকামি হচ্ছে, লেগেছে নাকি? হতমত খেয়ে বললুম, কি বলছেন? তবে রে, বলেই শশীবাবু ঝাঁপিয়ে পড়ে আমার পাঞ্জাবিটা এক টানে ফর্দা ফাঁই। কুলিরা এসে ছাড়িয়ে দিলে, শশীবাবুকে ধরে বসিয়ে দিলে এক কোনায়। কজনে মিলে শশীবাবুর জিনিসপত্র কুড়িয়ে এনে চাখানার ভেতর জড়ো করলে এক জায়গায়। বসে বসে শশীবাবু ফুঁসতে লাগলেন। বাগবাজারের শশী মিত্তিরকে চেননি রাস্কেল, স্টুপিড ছেচড়া, কলকাতার জাহাবাজ ভাড়াটে চড়িয়ে খায় রে। একটি বর্ষিয়ান কুলি বলে উঠল। আহা, চুপ যাইয়ে না। এবার তাকে নিয়ে পড়লেন শশীবাবু। अरे तुम चुप करो, तुम सब घटना जानता है। तुम तो हम लोगों के बोसा के चला किया था, तुमको जन्ने तो हम का ऐसा दोषा हुआ। तुम यदि हमको आगे ही पहुंचा देता तो ऐसा घटना घटता। কুলিটি হাসি মুখে বললে, पहुंचा देगा जरूर, घबराता कहे। জলে কাদায় কিম্বুত শশীবাবু খ্যান খ্যান করে উঠলেন। अरे मोलोचा, এরপরেও বলতা হ্যাঁ, ঘাবড়াতে কাহে? ভদ্রলোকের এই দশা দেখে তুম মিচকি মিচকি হাসতা। তুম কুলি হ্যাঁ, তুম একদম ভূত হ্যাঁ, তুম বুঝতে পারেগা নাই। যত সব ছেজর কাপাল্লায় পড়কে একেবারে হাড়িকা হাল হয়ে গেল গা। কুলিটি বললে, गुस्सा होना मत बाबूजी, दोनों आदमी के ही पहुंचा देगा। आइए चाय पीजिए। চায়ের দোকান ছেড়ে কুলির মাথায় আমার সামান্য মালপত্র চাপিয়ে যখন রওনা দিলুম, তখন বাজে প্রায় 8টা। দেখি শশীবাবুও আমার সঙ্গী। হরেক রকমের ও সাইজের মালপত্রের মোট নিয়ে সঙ্গে চলেছে তার কুলি। ভাবতে বিশ্রী লাগছিল যে এই রকম একটা বেয়াড়া লোক আমার নন্দনকাননের পাশাপাশি হয়তো কোথাও ডেরা নিয়েছেন এবং নিত্য হয়তো দেখা হবে। আমার পরনের জামার দুঃখটা কিছুতেই ভুলতে পারছিলাম না। পাঞ্জাবি হয়ে গেছে ঢিলে শেরওয়ানি, বোতামাটা বুকের কিছুটা অংশ ছাড়িয়ে সেটা দুফালা হয়ে দুদিকে তখন ফরফর করে উড়ছে। দুই কুলির পেছনে পেছনে আমরা দুজন বাক্যহারা এগিয়ে চলেছি। দেখতে দেখতে রেল লাইন দূরে সরে গেল। কাকর ভাঙা পাথুরে রাস্তার দুপাশে গাছপালা বন বাদার ক্রমশ ঘন হয়ে এলো। অন্ধকার ঘুটঘুটি, আকাশে একটা তারাও দেখা যায় না। সেখানে দোলা দোলা কালো মেঘ তখনও থমথম করছে, তবে বৃষ্টিটা একেবারেই থেমে গেছে এই যা। রাস্তার দুপাশে ঝোপঝাড়, তার ভেতর থেকে আকাশে মাথা তুলেছে বিরাট বিরাট সব গাছ, ডালপালা ছাড়িয়ে বাদল রাতের অন্ধকারকে আরও ঘনঘোর করে তুলেছে। তারই মধ্যে দিয়ে পথ চলেছি। হঠাৎ কানে এসে লাগলো কয়েকটি মানুষের সম্মিলিত গুনগুন কণ্ঠস্বর। কণ্ঠস্বরগুলি ক্রমশ স্পষ্ট হচ্ছে। লোকগুলোকে দেখা যাচ্ছে না। মনে হলো তাদের গলার আওয়াজটা আসছে বন বাদারের ভেতর আমাদের ডান দিক থেকে। কণ্ঠস্বরগুলো এবার স্পষ্ট হলো। আমাদের সামনে কুলিরা হঠাৎ থমকে দাঁড়ালো। ডান দিক থেকে সরু একটা রাস্তা বন বাদারের ভেতর দিয়ে এসে সামনে আমাদের রাস্তার সঙ্গে মিশেছে। দেখতে পেলাম জোনা 8-10 লোক বেরিয়ে এলো সেই দিক থেকে। কালো কালো মূর্তিগুলো হন হন করে চলে গেল খাটিয়া কাঁধে সামনে দিয়ে। রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়।
কুলিরা আবার চলতে শুরু করেছে। শশীবাবু সভয়ে চিৎকার করে উঠলেন, এই থমকে থমকে, রাম রাম রাম, কি অলুক্ষণে ব্যাপার, দেও লণ্ঠনটা দেও, জ্বালায়গা। শশীবাবু রাম নাম করতে করতে লণ্ঠন নিয়ে জ্বাললেন। দেখি কুলিরাও তার দেখা দেখি রাম নাম জপছে। ব্যাপার দেখে কিছুটা যে ঘাবড়ায়নি তা নয়। কলকাতার ইলেকট্রিক আলোয় মানুষ ভয় পাওয়ার সুযোগ কখনো পায়নি। এখন যে ভয় পেলাম তা নয়, তবে এই অন্ধকার আর এই বনবাদারে ভরা অচেনা জায়গায় কেমন একটা রোমাঞ্চ অনুভব করলুম মনে এবং সর্বাঙ্গে। শশীবাবু লণ্ঠন হাতে চলেছেন তার কুলির পাশে পাশে আর বকবক করছেন, একদম স্পষ্ট দেখা, हटिया पर बोईछा है और हम लोगों को देख कर हंसते लगा। राम 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 राम, जय बाबा केवलेश्वर। এবার শশীবাবু স্লোগান দিলেন, बोलो जय बाबा केवलेश्वर। কুলিরা বললে, জয় বাবা কেবলেশ্বর, জয় বাবা কেবলেশ্বর। আর চাপতে পারলুম না। ঢের চেষ্টা করেও হাসির খুক খুক একটু আওয়াজ ছিটকে এলো আমার গলা দিয়ে। শশীবাবু মুহূর্তে টঙ্কার দিয়ে উঠলেন, ঠাকুর দেবতা নিয়ে মস্করা, ইল্লুতে লোক কোথাকার। বলেই ফের আমার পাঞ্জাবের দিকে হাত বাড়াতেই চট করে সরে এলুম। শশীবাবু বলতে লাগলেন, টের পাবে, আজ রাতেই টের পাবে বাছাধন। হে হে, সামনে জল জ্যান্ত মরা, আমার স্পষ্ট দেখা বাবা। রাম 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 রাম, জয় বাবা কেবলেশ্বর। বহু দূরের সামনে থেকে তখন একটা চাপা গুনগুনে শব্দ ভেসে আসছে অন্ধকারে। একসময় মিলিয়ে গেল সেই শব্দ। কিছু দূর এসে শশীবাবু ডান দিকের একটা রাস্তা ধরে বাঁক নিলেন। স্বস্তির নিঃশ্বাস ফেললুম। যাক, লোকটার হাত থেকে বাঁচা গেল। লক্ষ্মণিয়াকে জিজ্ঞেস করলুম, নন্দনকানন কেতনা দূর? थोड़ा चलिए ना। সিধা চওড়া পাথরের সড়ক ধরে চলেছি। কোনো প্রসাদোপম বাড়ি ঘরদরের সাক্ষাৎ নেই, আমার লণ্ঠন নেই। সামনে পেছনে ডাইনে বাইয়ে শুধু জমাট অন্ধকার। ঠাহর করে চলেছি শুধু কুলির পেছনে পেছনে। আলোর অভাব বোধ করছি। টর্চ আছে সুটকেসে। রাস্তার মাঝখানে কুলির মাথা থেকে সুটকেস নিয়ে তার খুলে বার করতে ইচ্ছে হলো না। এবার কুলিকে অনুসরণ করে সড়ক ছেড়ে বাঁয়ে বাঁক নিতে হলো। সরু পথ, কোথায় ঝরা থেকে একটা অশান্ত জল ঝরার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না। কুলি হুঁশিয়ারি দিলে, संभल के आइए। পথটা মেঠো, তার উপর সন্ধ্যের বৃষ্টির জন্য বেশ পিচ্ছলও হয়ে গেছে। সামলেই চললুম। মনে হলো আমার ডাইনে বাইয়ে কিছুটা ধান ক্ষেত। সেটুকু পার হয়ে আবার পাথুরে কাকরের রাস্তা পেলাম। কুলি বললে, इधर से नंदनकानन सीधा होता। আমাদের রাস্তা এবার চড়াই ধরে চলেছে। মনে হচ্ছে আমরা পায়ে পায়ে যেন কোনো টিলার উপরে উঠছি। অন্ধকারে যথাসাধ্য চোখ চালিয়ে দেখলুম তাই বটে। পায়ে মস্ত উঁচু টিলা, মাথায় মস্ত মস্ত প্রসাদোপম সৌধের চিহ্ন আকাশে মাথা তুলে আছে। ধীরে ধীরে টিলায় উঠছি। এমন সময় আবার সেই গুনগুনে শব্দটা শুনতে পেলাম। সেটা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। লক্ষ্মণিয়া বিড়বিড় করে বলে উঠল, वो रास्ता छोड़कर इधर चला आया। इधर भी राम 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 राम। সেই অস্পষ্ট কালো মূর্তিকটি আমাদের আগে কাঁধে খাটিয়া এগোতে যাব। লক্ষ্মণিয়া চাপা গলায় বলে উঠল, ठहरिए। राम 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 राम। হকচকে দাঁড়িয়ে গেলাম। সেই অস্পষ্ট মূর্তিগুলো, তাদের সেই চাপা জড়ানো জড়ানো রাম
রাম নাম সত্যে শব্দগুলো গভীর অন্ধকারে কেমন একটা অসম্ভব অপাকৃত ঢেউ তুলে দিয়ে ধীরে ধীরে আবার যেন মিলিয়ে গেল। আর কিছু দেখতে পেলুম না, আর কিছু শুনতে পেলুম না। আমাদের সামনে শুধু মাথা উঁচু করে আছে নিঃসাড় সেই ভুতুড়ে টিলাটা। কে জানে, ওপরে উঠে হয়তো দেখবো আবার সেই কালো মূর্তিগুলো একটা খাটিয়া কাঁধে নিয়ে আমাদের সামনে দিয়ে হনহনিয়ে চলে যাচ্ছে, রাম নাম সাথে করতে করতে। ব্যাপারটাই থতমত খেয়ে গিয়েছিলুম। লক্ষ্মণিয়াকে জিজ্ঞাসা করলাম, কেয়া লক্ষ্মণিয়া? चला आया जल्दी। राम राम राम। वही दूसरा बाबू क्या बोला? লক্ষ্মণিয়া শুধু এটুকু মাত্র বলে জোরে পা চালিয়ে দিলে। বুঝলাম শশীবাবু জব্বর ভয় পাইয়ে দিয়ে গেছেন। দেহাতি মানুষ তো, ওদের নানা কুসংস্কার। যাই হোক, লক্ষ্মণিয়াকে অনুসরণ করে টিলার মাথায় উঠলুম। চারদিকে তাকিয়ে সেই অন্ধকারেই মনে হলো, হ্যাঁ, লর্ডসদের অবকাশ কাটানোর যোগ্য স্থানেই বটে। অন্ধকারে মাথা উঁচু করে ঝিম মেরে দাঁড়িয়ে আছে দূরে কাছে অসংখ্য সৌধমালা। দাড়ি নেই, কিন্তু বিশাল বিশাল লোহার ফটক যেন মুখ গমড়া করে দাঁতে দাঁত চেপে সিধে খাড়া আছে। বিরাট বিরাট চৌহদ্দি ঘেরা বাগান, আকাশ ফুঁড়ে ওঠা ইকুলেক্টাস গাছের সারি, কোথাও বটম পামের সারি, কোথাও বিশাল অট্টালিকার এক পাশ একেবারে ধসে পড়েছে। সব নির্জন, সব নিঃসাড়। সামান্য একটু আলো অথবা মানুষের গলার একটু সাড়া কিচ্ছু নেই। মন বলল, এ কোন নন্দনকাননে এলাম? সেই সব বিশাল প্রাসাদ সারির সামনের চওড়া রাস্তা দিয়ে যেতে যেতে লক্ষ্মণিয়া আবার পথ ছেড়ে অপথে বাঁক নিল। চারদিকে আগাছা আর ঝোপ, কোথাও বা খাদ। হঠাৎ লক্ষ্মণিয়া থমকে দাঁড়ালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকবার হাতে তালি দিলে, দুই একবার গলা খাকরি দিলে। আমি জিজ্ঞাসা করলুম, क्या लक्ष्मणिया क्या? होशियार होते हैं बाबूजी, आइए जल्दी आइए। এইটুকু শুধু বলে লক্ষ্মণিয়া জোরে পা চালিয়ে দিলে। আমার অন্ধ অনুসরণ শুধু। মাথার মধ্যে সব কেমন গুলিয়ে যাচ্ছে। শরীর সারাতে কোথায় এলাম রে বাবা? হঠাৎ একটা ভাঙা কাঠের ফটকের সামনে এসে লক্ষ্মণিয়া বললে, यही आपका कोठरी। থমকে দাঁড়ালাম। আশপাশ দেখে মন দমে গেল। মনে হলো লক্ষ্মণিয়ার সঙ্গে ফিরে যাই আবার স্টেশনে। কিন্তু এই দেহাতি একটা লোকের কাছে মনের দুর্বলতা প্রকাশ করতে আমার আত্মাভিমানে বাঁধল। ভাঙা গেট ঠেলে ঢুকলাম। কম্পাউন্ডের ভিতর খানিকটা কাকুরে রাস্তা পার হয়ে এসে দাঁড়ালাম একসার ঘরের সামনে। একতলা ঘর, মনে হলো কোনো কালে গেস্ট হাউস ছিল। লক্ষ্মণিয়া তাড়া দিল, आलो चलिए ना। সুটকেস হাতড়ে টর্চ বার করলাম, মোমবাতি বার করলাম, জ্বালালাম। মৃদু আলোয় চোখ চালিয়ে দেখলাম দরজা খোলা। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর আমার সামনে হা হা করছে। পাশের দু তিনটে ঘরে তালা ঝোলানো। ঈশ্বর জানেন সেসব ঘরে নন্দীমশাইয়ের পূর্বপুরুষরা বন্দী আছেন কিনা। আমার ঘরটা যে আজই পরিষ্কার করা হয়েছে তার প্রচুর চিহ্ন পড়ে রয়েছে। বন্ধ ঘরগুলোর দিকে সব জঞ্জাল ঠেলে সরানো। আমার ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই বেশ কয়েকটা চামচিকে উড়ে গেল মাথার উপর দিয়ে। চেয়ে চেয়ে দেখছিলুম। লক্ষ্মণিয়া আমাকে তাড়া দিয়ে বললে, हमको छोड़ दीजिए। দেখলুম ওর চোখে মুখে কেমন একটা চাপা উত্তেজনা, যেন যাওয়ার জন্যে ছটপট করছে। জিজ্ঞেস করলুম, এ কোঠির কেয়ারটেকার কোথায় জানো? জবাব যা পেলুম তার অর্থ হলো এত রাতে সে এখানে থাকবে কেন, মোকামে চলে গেছে। ছটফটিয়ে আবার সে বললে, हमको छोड़ दीजिए। ওর পাওনা মিটিয়ে দিলুম, বকশিস দিলুম। সে আর গুনেও দেখল না, ওড়িমুড়ি করে ছুটল, পালিয়ে বাঁচল যেন। এবার আমি একলা আমার নির্বান্ধব নন্দনকাননে। আমার ঘরের সামনে লম্বা চওড়া বারান্দা,
দাঁড়িয়ে দাঁড়িয়ে টর্চের আলো ফেলে পাঁচিল ঘেরা কম্পাউন্ডের ভেতরটা দেখছিলাম। এদিক ওদিক দু একটা ঝোপঝাড়। নজর পড়ল পশ্চিম দিকে বিরাট একটা ইকুলেক্টাস গাছের পাশে খানিকটা পাঁচিল ধসে পড়েছে। পাঁচিলের ওপরে উঁচু টিলার উতরায়। শূন্য প্রান্তর অনন্ত অন্ধকারে কোথায় হারিয়ে গেছে কে জানে। কোথাও একটু আলোর চিহ্ন মাত্র নেই। হঠাৎ এই সময়ে আবার মেঘ ডেকে এক পশলা জোরে বৃষ্টি নামল। বারান্দায় জলের ছিট আসছে। ঘরে ঢুকলাম। ঘরে জানালা দুটো। টর্চের আলোয় পরীক্ষা করে দেখলাম মোটা করাত দেওয়া শক্ত জানালা, বাইরে থেকে আবার মোটা লোহার জাল দেওয়া। দরজার পাল্লাও বেশ ভারী। ঘরের এক কোণে একটা নতুন কলসিতে ভরা জল। কেয়ারটেকারকে ধন্যবাদ। আসবাবপত্রে নন্দীমশাইয়েরও কথার খেলাপ নেই। একটি চেয়ার, একটি টেবিল এবং একটি খাটিয়া। কি জানি কেন শূন্য খাটিয়ার দিকে চেয়ে হঠাৎ বুকটা ধড়াস করে উঠল। মনে হলো ওখানে যেন আর কারোর শুয়ে থাকার কথা, আমার নয়। এমন সময় হঠাৎ একটা বাতাসের ঝাপটা এসে মোমবাতির আলোটুকু নিভিয়ে দিয়ে গেল। টর্চ টিপলুম সঙ্গে সঙ্গে। না, আমি ছাড়া কেউ কোথাও নেই। শশীবাবুর লণ্ঠনের কথা মনে পড়ল। না, কাল সকালে গিয়ে আগে একটা লণ্ঠন কেনা চাই। কিন্তু আজকের রাতটা। পেট ভরে এক গ্লাস জল খেয়ে খাটিয়ার উপর বিছানা পাতলুম। দরজায় খিল দিয়ে জানালা বন্ধ করতে গেলাম। একটা জানালা দিব্যি বন্ধ হয়ে গেল, কিন্তু আর একটা পারলুম না। আপাতত সেটা আধখোলা অবস্থায় রেখে টেবিলের ওপর চেয়ার চাপিয়ে দ্বিতীয় অবরোধ সৃষ্টি করা গেল। গোটা 2-3 মোমবাতি জ্বাললুম। টর্চ একবারে হাতের কাছে। আমার মন এখন যেন অদ্ভুত একটা কিছু দেখতে বা শুনতে প্রস্তুত। এই পরিবেশ, এমন সুন্দর রাত, উৎকর্ণ হয়ে শুয়ে আছি। এই বুঝি আধখোলা জানালাটার বাইরে একটা ফিস ফিস কি একটা খলখল হাসি শুনতে পাবো। না, শুধু বর্ষা রাতের বিচিত্র শব্দ ভেসে আসছে কানে। কোথায় সব সহস্র পোকামাকড় মনের আনন্দে ঐক্যতান ধরেছে। হঠাৎ দমকা বাতাস লাগা গাছের ঝরঝর সরসর শব্দ। শুনতে শুনতে কখন তন্দ্রা এসে গেছে। হঠাৎ একটা হাসির শব্দে ধড়মড়িয়ে উঠে বসলাম। দেখি বাতাসে কখন মোমবাতিগুলো নিভে গেছে। আবার হাসি। টর্চ চেলে উঠে বসলাম। মনে হলো এই হাসি সেই ভাঙা কম্পাউন্ড পাঁচিলের দিক থেকে আসছে। সবকটি মোমবাতি আবার জ্বালিয়ে দিলাম। আধখোলা জানালা দিয়ে টর্চের আলো ফেলে দেখলাম ওখানে ঝোপের মধ্যে কি একটা যেন সরে গেল। কি জানি, ওই ঝোপের মধ্যে আড়ালে ওই তামাম টিলার সব গর্তায়ু লর্ডসরা পরামর্শ সভা বসিয়েছেন কিনা। এই অম্বলের রোগী আশ্রিতের প্রতি কি তাদের আদেশ হবে কে জানে। আপাতত বোধ করি হাস্য পরিহাস চলছে। না, আর হাসি শোনা গেল না। তার পরিবর্তে পাঁচিলের ওপারে অন্ধকার প্রান্তরে কোথায় অন্যরকম একটা শব্দ শোনা গেল। ফিউ। ঢেউয়ের ঝাঁক প্রান্তরের মাঝখানে এদিক ওদিক ঘুরতে লাগলো। শশীবাবুর কথা মনে পড়ল। এখানে হায়না আছে। হায়নার হাসির কথা শুনেছি। বাঘের পেছনে ফেউ লাগার কথাও শুনেছি। বোধ করি তাই হবে। টেবিল চেয়ার আধখোলা জানালাটার দিকে ঠেলে ঠুলিয়ে খাটিয়ায় এসে শুয়ে পড়ল। বৃষ্টি থেমেছে, বাতাস বেড়েছে। কোথায় একটা দরজা বা জানালার পাল্লা মরচে ধরা কবজায় কেবলই করুণ আর্তনাদ করছে। হঠাৎ একটা ভারী পাল্লা পড়ার শব্দ। চমকে উঠে বসলাম। পাশের ঘরগুলো তো সব তালা বন্ধ দেখেছি, তবে কে জানে বন্ধ ঘরগুলো থেকে এতক্ষণে বোধ করি নন্দীমশাইয়ের পূর্বপুরুষরা বার হয়ে এলেন। নিজের খিলাটা দরজার দিকে তাকিয়ে রইলুম। কখন অবলীলায় আমার ঘরে পদার্পণ করবেন। না, কেউ এলেন না। তবু ঠাই বসে রইলুম। ঘড়ি দেখলুম রাত 1টা। রাত কাবার হতে এখনো ঢের দেরি। একটা অসম্ভব
অদ্ভুত অপ্রাকৃত কিছু দেখবার জন্যে কেমন এক আগ্রহ। এক সময় বিরক্ত হয়ে আবার শুয়ে পড়লাম। দীর্ঘ ট্রেন যাত্রা, তার উপর নানা ধকল, চোখ যেন জড়িয়ে আসছিল। বোধহয় ঘুমিয়েও পড়েছিলাম কিছুক্ষণ। হঠাৎ ঘুম ভেঙে গেল ভীষণ এক শব্দে। কোথায় কি যেন গাঁ গাঁ করছে, ঘা ঘ গা ঘ গা। তড়াৎ করে খাটিয়ার উপর উঠে বসলুম। মনে হলো শব্দটা ছাদের উপরে। শশীবাবুর কাছে চিতার কথা শুনেছিলাম, এখন মনে হলো দুটো চিতা আমার ছাদের উপরে। বোধহয় আমার উপরে অধিকার কার, তার ফয়সলায় ব্যস্ত। প্রচণ্ড চাপা গর্জনে অন্ধকার থরহরি। এমন সময় তীক্ষ্ণ বাজখাই গলায় হুঙ্কার, কে কে কে? সঙ্গে সঙ্গে নারী কণ্ঠের ধ্বনি। আবার সব নিঃশ্বাস নিস্তব্ধ। নিজের মনকেই জিজ্ঞেস করি, এ কি? বড় করুণ ভাবে মনে পড়ে বদমেজাজি শশীবাবুর মুখটা। হায়, তাকে যদি সঙ্গী পেতুম, মুন্ডুপাত করি আমার বাংলো ওয়ালা নন্দী মশাইয়ের। যত বাঘ সাপ আর ভূতের আড্ডা, নাম কিনা আবার নন্দন কানন। যদি নন্দন কানন হয় তো সাক্ষাৎ জম কানন কোনটা? যা থাকে কপালে, কোনো মতে রাতটা কাটলে হয়। সকালে শশীবাবুর পাত্তা খুঁজে বের করতেই হবে। আর ঘুম নয়। হাই খাটিয়ার উপর বসে রইলুম। বারবার ঘড়ি দেখি, রাত শেষ হতে কত দেরি, কিন্তু ঘড়ির কাঁটা যেন আর চলতে চায় না। প্রায় ঘন্টাখানেক কেটেছে কি কাটেনি, আবার সেই বুক কাঁপানো শব্দ, আবার সেই বাজখাই গলার হুঙ্কার, সঙ্গে সঙ্গে নারী কণ্ঠের ধ্বনি। খাটিয়া ছেড়ে বিহল্যের মতো উঠে দাঁড়ালুম। শব্দটা মাথার উপরে, নেড়া ছাদে। হায়না নয়, চিতা নয়, ওরা নির্ঘাত দুজন নন্দী মশাইয়ের কোনো কালের পূর্বপুরুষ, ঈশ্বর জানেন। বাকি রাতটুকু ওই বদ্ধ ঘরটুকুর মধ্যে হেঁটে পাইচারি করে দাঁড়িয়ে বসে কোনো রকমে কাটিয়ে দিলুম। রাত 4টে গড়িয়ে এলো। আধখোলা জানালা দিয়ে দেখা যায় বহু দূর প্রসারিত প্রান্তর। মেঘ কেটে গেছে, রাত কেটে যাচ্ছে, আলো ফুটছে। অনেক দূরে আকাশের গায়ে ঝাপসা পাহাড়ের রেখা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। বলতে কি ধরে প্রাণ ফিরে আসছে। সকাল হলেই এখান থেকে পিটান। লর্ডসের অভিশপ্ত এই এলাকাকে নমস্কার। কমন্সদের পাড়াতেই যাব, হোক এদো হোক নগরা, তবু সেই ভালো। প্রতিবেশী ছাড়া মানুষ কি বাঁচে? মনে হলো, আহা, শশীবাবু কি ভালো, অন্তত ঝগড়া করার একটা লোক তিনি তো বটেন। ভোরের আলো দেখে খাটিয়ায় গিয়ে শুয়ে পড়েছিল। বলা বাহুল্য, সারা রাতের ওই ধকলের পর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম যখন ভাঙল, তখন দেখি বাইরে কড়া রোদ্দুর। ইকুলেক্টাস গাছের পাতায় রোদের আলো ঝলসে উঠেছে। ধড়মড়িয়ে উঠে বাইরে এলাম। সামনে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল। কাল রাতের অন্ধকারে যেগুলোকে ভয়ঙ্কর ঝোপঝাড় মনে হয়েছিল, এখন দেখি ফুলের বাগান। এখানে ওখানে গাছের ছায়ায় কুঞ্জ, তলায় শান বাঁধানো বেদি। আরো অবাক হই একটি ছোট্ট মেয়ে আর ছেলেকে দেখে। ফুল তুলছে। দাঁতন চিবোতে চিবোতে এগিয়ে যাই ওদের দিকে। মেয়েটি ওদের মধ্যে বড়, বছর 8-10 বয়স হবে বোধ করি। শুধুই, কুকু তোমরা কোথায় থাকো? কুকু হাত তুলে দেখালো। তাকিয়ে দেখি আমার একতলা ঘরের পূর্ব দক্ষিণ কোণে মস্ত দোতলা কোঠা, মেহগুনি গাছের আড়ালে ঢাকা। কাল রাতে দেখতে পাইনি। জিজ্ঞেস করলুম, আর কে থাকে? আমার দাদু আর দিদিমা। কালকের রাতের সেই গা গা শব্দটা ওরা কি শুনেছে? জিজ্ঞেস করলুম, আচ্ছা খুকু, রাত্রিরে বিচ্ছিরি একটা গা গা শব্দ হয়, শুনেছ? ওমা, কুকু হেসেই অস্থির। বললে, ও তো আমি নিত্যি শুনি, রোজ ঘুম ভেঙে যায়। মানে কিসের শব্দ? দাদু নাক ডাকে ভীষণ।
কিন্তু দাদু কিছুতেই বিশ্বাস করেন না। বলেন নাক তার কখনো ডাকেই না, নাক ডাকে দিদার। কিন্তু নিজের নাক ডাকার শব্দে নিজেরই ঘুম ভেঙে যায়। আর কে কে করে ওঠেন। দিদা বলেন, তুমি তুমি তুমি। মেঠু, আর একটা গলা শুনে চমকে পেছন ফিরে তাকাই। এ সেই রাতের পরিচিত বাজখাই গলার মালিক। ইয়া দশাশই মোটা সোটা চেহারা, মাথায় সাদা চুলের রাশি, হাতে রূপো বাঁধানো লাঠি। তাড়াতাড়ি দু হাত তুলে নমস্কার করে দাঁত বের করে হাসলুম। সবিনয়ে বললুম, ওই ঘরটায় কাল রাত্রিরে এসেছি। বেশ বেশ, থাকুন, কোনো ভয় নেই। তা ঠিক, এখন আর কোনো ভয় নেই। শরতের সোনার আলোয় শিমুলতলার উঁচু টিলা, মাঠ, প্রান্তর, বনভূমি সব ঝলমল করছে। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। তো যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। আর যদি আপনিও আপনার লেখা কোনো গল্প অথবা আপনার সাথে ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনার কথা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সকল শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নিতে চান, তাহলে এক্ষুনি মেল করুন fs.senstory2022@gmail.com এই ঠিকানায়। তো দেখা হচ্ছে পরের মঙ্গলবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।